আজ আমরা বাংলাদেশের এক্সপোর্ট বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ 10টা লেসন নিয়ে কথা বলবো। এই লেসনগুলো এসেছে বিশেষজ্ঞ মোহাম্মদ জয়নাল আবেদিনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে, যা গ্লোবাল মার্কেটে সফল হতে দারুণভাবে সাহায্য করতে পারে। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। শুরুতেই বাংলাদেশের রপ্তানি বাজারের বিশালতাটা একবার দেখে নেওয়া যাক। 2023 থেকে 24 অর্থবছরে পণ্য রপ্তানি হয়েছে প্রায় $44 বিলিয়ন মার্কিন ডলার। মানে অঙ্কটা কিন্তু বিশাল। আর এই বিশাল অঙ্কটাই আমাদের বুঝিয়ে দেয় যে একদিকে যেমন এখানে সম্ভাবনা অনেক, তেমনি অন্যদিকে প্রতিযোগিতাও কিন্তু প্রচণ্ড। তবে এত বড় একটা বাজারের সামনে একটা চ্যালেঞ্জও কিন্তু চলে এসেছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, রিসেন্টলি এক্সপোর্ট আয়ে সামান্য একটা পতন দেখা গেছে। এটা আসলে একটা সিগন্যালটা হলো গ্লোবাল মার্কেটে এখন শুধু টিকে থাকলেই হবে না, জিততে হলে অনেক বেশি স্ট্র্যাটেজি হতে হবে। আর ঠিক এই কারণেই আজকের আলোচনাটা এত বেশি গুরুত্বপূর্ণ। তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে, শুধু ভালো প্রোডাক্ট বানালেই কিন্তু এখন আর কাজ হবে না। ইন্টারন্যাশনাল মার্কেটে যদি জিততে হয় তাহলে দরকার একটা সলিড স্ট্র্যাটেজি, আর সেটাকে কাজে লাগানোর জন্য ডিসিপ্লিন। তো এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা যায়, চলুন সেই পথটাই আজ খুঁজে বের করি। আর এই আলোচনায় আমাদের গাইড হিসেবে থাকছেন মোহাম্মদ জয়নাল আবেদিন। তিনি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা TNIB এর প্রতিষ্ঠাতা এবং CEO। সেই সাথে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল। মানে তার প্রায় 18 বছরের বাস্তব অভিজ্ঞতা আছে এই ফিল্ডে, যা আমাদের আজকের এই অ্যানালাইসিসকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। ওকে, তো চলুন এবার সেই 10টা লেসনের গভীরে যাওয়া যাক। আমরা পুরো আলোচনাটাকে 3টে ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটা হলো স্ট্র্যাটেজি বা কৌশলের পার্ট, মানে এক্সপোর্ট শুরু করার আগে যে ফাউন্ডেশনাল সিদ্ধান্তগুলো নিতে হয় সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। যে কোনো সাকসেসফুল এক্সপোর্টের পেছনে কিন্তু এই 4টা পিলার কাজ করে। একদম শুরু মানে ঠিকঠাক বাজার খুঁজে বের করা থেকে শুরু করে একেবারে শেষ ধাপ, অর্থাৎ পণ্যের সঠিক দাম ঠিক করা পর্যন্ত। চলুন প্রত্যেকটা পয়েন্ট একটু ডিটেইলে দেখা যাক। এই স্লাইডটা কিন্তু খুব জরুরি। দেখুন, বেশিরভাগ সময় আমরা যে ভুলটা করি তা হলো কোনো রকমে একজন বায়ার খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু জয়নাল আবেদিনের প্রথম লেসনটাই হলো এই অ্যাপ্রোচটা ভুল। আমাদের আসলে প্রোঅ্যাক্টিভলি এমন একটা মার্কেট সিলেক্ট করতে হবে যেখানে পণ্যের চাহিদা আছে আর জেতার সম্ভাবনাও সবচেয়ে বেশি। আর এই সিদ্ধান্তটা নিতে হবে চাহিদা, ট্যারিফ আর কম্পিটিটররা কে কোথায় আছে এই সব কিছু অ্যানালাইসিস করে। আর দ্বিতীয় লেসনটা এই একটা কোটেশনের মধ্যেই পুরোটা বলা আছে। কমপ্লায়েন্স কোনো খরচ নয়, এটা আপনার মার্কেটে ঢোকার টিকিট এবং নেগোসিয়েশনের পাওয়ার। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ইন্টারন্যাশনাল বায়াররা কমপ্লায়েন্সকে দেখে রিস্ক ম্যানেজমেন্টের একটা অংশ হিসেবে। আপনি যখন সব নিয়মকানুন মেনে চলবেন তখন বায়ারের বিশ্বাস বাড়বে, আর বিশ্বাস বাড়লে দাম নিয়ে কথা বলার সময় আপনার পজিশনটাও অনেক বেশি স্ট্রং হবে। বেশ, স্ট্র্যাটেজি তো বোঝা গেল। এবার চলুন আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে যাই, আর সেটা হলো এক্সিকিউশন বা বাস্তবায়নের পার্ট। দেখুন, শুধু ভালো স্ট্র্যাটেজি থাকলেই তো হবে না, সেটাকে ঠিকঠাকভাবে কাজেও লাগাতে হবে। আর এই নিখুঁত এক্সিকিউশনই কিন্তু আপনাকে একজন রিলায়েবল গ্লোবাল সাপ্লায়ার হিসেবে প্রতিষ্ঠা করে। আর এই যে নির্ভরযোগ্যতার কথা বললাম, এটা মূলত 3টে ডিসিপ্লিন থেকে আসে। 1, লিড টাইম আর কনসিস্টেন্সি ধরে রাখা, মানে সময় মতো ডেলিভারি দেওয়া। 2, ডকুমেন্টেশনের ব্যাপারে একদম নিখুঁত থাকা। আর 3, পেমেন্টের ঝুঁকিটাকে সিস্টেমেটিকভাবে ম্যানেজ করা। এই 3টা জিনিস কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে। আর এখানেই একটা ইন্টারেস্টিং কিন্তু সত্যি ব্যাপার আছে। বেশিরভাগ এক্সপোর্ট ডিসপিউট বা ঝামেলা কিন্তু খারাপ প্রোডাক্টের জন্য হয় না, জানেন? হয় ছোটোখাটো ডকুমেন্টেশনের ভুলের জন্য। কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট বা বিল অফ লেডিং, এই সব কাগজের তথ্যে যদি সামান্য এদিক ওদিক হয় তাহলে কিন্তু বিশাল ফাইন্যান্সিয়াল লস হতে পারে। এমনকি বায়ারের সাথে সম্পর্কটাও নষ্ট হয়ে যেতে পারে। ওকে, তাহলে আমরা স্ট্র্যাটেজি আর এক্সিকিউশন নিয়ে কথা বললাম। এবার আসা যাক আমাদের আলোচনার তৃতীয় এবং ফাইনাল পর্বে, আর সেটা হলো ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতার পার্ট। দেখুন, কৌশল আর বাস্তবায়নের পর যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো বায়ারের আস্থা আর মার্কেটে একটা ভালো সুনাম তৈরি করা। লং টার্ম বিজনেসের জন্য এটাই কিন্তু আসল চাবিকাঠি। বিশ্বাস তৈরির জন্য মূলত এই 3টে পিলার আছে: ঠিকঠাক কমিউনিকেশন আর অ্যাকাউন্টেবিলিটি থেকে শুরু করে ডিজিটাল দুনিয়ায় নিজের একটা শক্ত অবস্থান তৈরি করা পর্যন্ত। আর এই জিনিসগুলোই আপনাকে একজন সাধারণ সাপ্লায়ার থেকে একজন ট্রাস্টেড পার্টনারে পরিণত করবে। আসল কথাটা হলো, বায়াররা কিন্তু শুধু প্রোডাক্ট কেনে না, তারা কেনে কনফিডেন্স। মানে সময় মতো আপডেট দেওয়া, কোনো সমস্যা হলে সেটা লুকিয়ে না রেখে জানানো, আর যা কমিটমেন্ট করা হয়েছে সেটা রক্ষা করা। এইগুলোই কিন্তু একটা ভালো রিলেশনশিপ তৈরি করে। একটা জিনিস খেয়াল রাখবেন, একজন বায়ার হয়তো প্রোডাকশনের কোনো সমস্যা মেনে নিতে পারে, কিন্তু কমিউনিকেশনের অভাব বা কোনো অজুহাত
একদমই সহ্য করবে না। আর আমাদের 10 নম্বর লেসনটা আজকের দিনে হয়তো সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। এখনকার বায়াররা কিন্তু আপনাকে ইমেল করার আগেই অনলাইনে আপনার কোম্পানিকে নিয়ে রিসার্চ করে নেয়। আপনার ওয়েবসাইটটা কেমন, অনলাইন প্রোফাইলগুলো ঠিকঠাক আছে কিনা সব দেখে। তাই একটা প্রফেশনাল ডিজিটাল প্রেজেন্স এখন আর কোনো অপশন না, এটা আপনার ক্রেডিবিলিটির প্রথম ধাপ। তাহলে এই যে আমরা 10টা লেসন নিয়ে কথা বললাম, এর সবগুলোকে একসাথে করলে কি দাঁড়ায়? এটা কিন্তু শুধু কয়েকটা নিয়মের লিস্ট না, এর চেয়েও অনেক পাওয়ারফুল একটা কনসেপ্ট তৈরি হয়। আর সেটাই হলো একটা এক্সপোর্ট ইঞ্জিন। এটা এমন একটা সিস্টেম যেখানে কমপ্লায়েন্স, ডকুমেন্টেশন, লিড টাইম, কমিউনিকেশন আর ডিজিটাল ক্রেডিবিলিটি এই সবগুলোকে আলাদা আলাদা কাজ হিসেবে দেখা হয় না, বরং এগুলোকে বিজনেসের কোর ফাংশন হিসেবে দেখা হয়। যারা সফল এক্সপোর্টার তারা ঠিক এইভাবেই একটা সাস্টেইনেবল সিস্টেম তৈরি করে। বাস্তবে এই ইঞ্জিনটাকে চালু রাখতে টিএনআইবির মতো অর্গানাইজেশনগুলো কিন্তু ঠিক এই স্টেপগুলোই ফলো করে। একদম এক্সপোর্ট রেডিনেস অ্যাসেসমেন্ট থেকে শুরু করে মার্কেট আর বায়ার নিয়ে রিসার্চ করা, বায়ার সেলার ম্যাচমেকিং, পণ্যের প্রেজেন্টেশন আরও ভালো করা এবং ফাইনালি ডিজিটাল ক্রেডিবিলিটি তৈরি করা, সবকিছুই কিন্তু এই একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের অংশ। তো শেষ করার আগে একটা জরুরি প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, আপনার ব্যবসাটা কি শুধু একটা প্রোডাক্ট বানানোর জন্য তৈরি, নাকি এটা একটা রিলায়েবল এক্সপোর্ট ইঞ্জিন তৈরি করছে যেটা যে কোনো গ্লোবাল চ্যালেঞ্জ ফেস করতে তৈরি? এই উত্তরটার উপরেই কিন্তু আপনার ব্যবসার ভবিষ্যৎ নির্ভর করছে।